শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রী চরণে শতকোটি প্রণাম জানিয়ে নাট্যচর্য গিরিশ খোঁজের আশীর্বাদ মাথায় নিয়ে মা দুর্গা, দেবাদেব মহাদেব, মা সরস্বতী, মা কালী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ও রঘুপতি রামচন্দ্রের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা জীবন দিয়ে প্রেম কিনেছি। রচনা বর্তমান যাত্রা জগতের সুনামধন্য নাট্যকার ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা আবহ পরিকল্পনা অভিনয়ে সঙ্গীত যাত্রা জগতের দ্রোণাচার্য দীনেশ গোস্বামী, সহ নির্দেশনা অভিনয়ে ডক্টর রবি লোচন গোস্বামী, অভিনয়ে সঙ্গীত যাত্রা জগৎ সৃষ্টিকারী গায়ক নায়ক পীযূষ কান্তি ভক্ত ও ঠান্ডা মাথার খলনায়ক বিপুল কান্তি মন্ডল, বলিষ্ঠ অভিনেতা সুদেব মাঝি, বিকাশ গোস্বামী, বিবেকানন্দ রায়, নিখিল মন্ডল, সুজয় হালদার, রাহুল কুন্ডু, বিন্দু দাস ও আপনাদের সকলের সুপরিচিত সুদর্শন নায়ক গায়ক জয়দেব চৌধুরী ও কমেডি কিং সমীর দত্ত। পরিবেশনায় রাধা গোবিন্দ নাট্য গোষ্ঠী। আলোক সম্পদ, রূপসজ্জা, শব্দ নিয়ন্ত্রণ ও মহিলা শিল্পী সরবরাহ মা চণ্ডী সাজঘর, পূর্ব বর্ধমান। দল ম্যানেজার সমীর দত্ত। সর্বোপরি সহযোগিতায় ছাঁটি পাহাড়ি বন্ধুমহল ক্লাব। সমাগত যাত্রাপতি দর্শকবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা জীবন দিয়ে প্রেম কিনেছে। জীবন দিয়ে প্রেম কিনেছে। জীবন দিয়ে প্রেম কিনেছে।
পালা মিললে সাথে কথা বুঝতে পারে লেসা আমি যদু তুলব তবে ওই লালুর মতন মহুবার লেসাই লয় ওই দেখ শুনিয়া ওই দেখ আকাশে সোনার পাড়া চাঁদ উঠেছে ওই দেখ ওই চাঁদের সোনালি জ্যোৎস্না আমাদের বস্তিটা দেখ আমাদের বস্তিটা একেবারে কি সুন্দর জ্যোৎস্না রং গায়ে মেখে আনন্দে মশগুল হয়ে গেছে ওই দেখ ওই দেখিস শাল আর মহুয়া পলাশ বনটা দেখিস লাল আভা ওই লাল আভা আমার কানে মাইখে আমার কি বলতে ইচ্ছে করতে জানিস লালে লালে পলাশ বন মনোলয় উজাটন এই লালে লালে পলাশ বন মনোলয় উজাটন লালে লালে পলাশ বন মনোলয় উজাটন মন মেটাতে মোহন ফুলের পাশে আমার মন মেটাতে মোহন ফুলের পাশে এই মন মেটাতে মোহন ফুলের পাশে আমার মন মেটাতে মোহন ফুলের পাশে ও সজনী গোপনে তুই আমায় ভালোবাসিস গোপনে তুই আমায় ভালোবাসিস ও সজনী গোপনে তুই আমায় ভালোবাসিস গো গোপনে তুই আমায় ভালোবাসিস আমায় ভালোবাসিস আমায় ভালোবাসিস গোপনে তুই আমায় ভালোবাসিস গো ভালোবাসাতে কোনো পাপ নাই সত্য লাই সদর বলাই ওর কোনো দোষ নাই সাজা দিতে হয় তাই আমাকে সাজা দে তুই আমাকে সাজা দে ভালোবাসা যদি পাপ হয় আমরা যদি পাপ করে থাকি তাহলে আমি ভালোবাসার জন্য আমার এই মুন্ডুটাকে আমি তোর কাছে পাঠাই দিব দেখিলিস মুনিয়া আমার ভালোবাসা যদি সত্যি হয় বিরজু তাহলে আমাদের কাকা মুন্ডুটা থেকে শুধু একটা কথাই বলবে আমি তোকে ভালোবাসি রে মুনিয়া আমি তোকে ভালোবাসি ওর মুখে হাতিয়ার চালাবার আগে তোকে আমাকে খতম করতে হবে সদর বাবা আমাকে খতম করে দিতে হবে সাব্বাস মিলি সাব্বাস সাব্বাস তো হবে ভালোবাসা সেটা আমাদের ভালোবাসা সাথে সোনাটাই পরখ করতে দিয়েছিলাম আর পরখ করে এসে দেখলাম কি দেখলি সেটা ওরা বিলকুল পাস করে গেছিস আমার তুই আমাকে ভালোবাসাকে মেনে নিবি সেটা আমি বললে তুই তো হবে বস্তি সাঁতার তাই তোর হাতে আমার দুনিয়ার দিকে তুলে দিয়ে আমি অনেক সুখ নিয়ে মুক্তি পারবো অনেক সুখ নিয়ে মুক্তি পারবো তাই তো আগামীকাল দিনাতে আমি তোমাদের ইচ্ছা আশা ব্যাগ করে দিয়ে এই মা বড় দেবীর সামনে তোমাদের নতুন করে ঘর বেঁধে দিব রে নতুন করে ঘর বেঁধে দিব কেমন অহংকারে অনুরানে তুমি নিশ্চিতের অন্তরটাকে অন্ধকারে ফেলে দিয়ে ওই সূর্যকান্তের বুকে প্রেমের আলো জ্বালাতে তাই না আমি কোনোদিন কিছুতেই
দিতে পারি। আমার কাছে খবর আছে আপনার দুজনের পথ দিয়ে আসছে। তাই ভাবছি কি ভাবছিস এই নির্জন এলাকায় যদি উপসংটা ছেড়ে ফেলতে পারি তবে রিস্কটা অনেকটা হালকা হয়ে যাবে বস। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড। দেখ দেখ ওসমান, দেখ ওই সারা সূর্যকান্ত যেন কোনোভাবেই কাল সকালের সূর্য আর দেখতে না পায়। আর কোনোদিন সূর্য দেখতে পাবে না বস। তবে একটা কথা আমার মতো যে কিছুতেই আসছে না। বলে ভালো লোক থেকে স্যান্ডেল বলুন কেন? কারণ ওই সারা সূর্যকান্ত আমাকে ওভারটেক করে আমার টার্গেটের দিকে হাত বাড়িয়েছিল রে। বুঝলি না তো? আমার বস প্রতাপ ঘোষালের একমাত্র মেয়ে আলো। ওই আলোকে আমি মনে মনে টার্গেট করেছিলাম, ভেবেছিলাম মর্ডকে কবজে আনতে পারবে। রাজকন্যা সফল বিশাল রাজত্ব আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। হয়তো বেশ প্ল্যান মাফিক আমি এগোচ্ছিলাম রে। কিন্তু হঠাৎ দেখলাম কি দেখলেন বস? আলো আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে ছুটে চলেছে আর পিছনে। গাইব তোমার আমার জীবনের গান। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার তুমি যে জানে হাসি, তুমি আমার
চৌধুরী আপনাদের অনাগত নতুন জীবনের উদ্দেশ্যে জানাই একরাশ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মিস্টার সামন্ত, এই মুহূর্তে আপনাদের দুজনকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন, যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে আপনারা একেবারে প্রথম সারিতে। আপনি ঠিক ধরেছেন মিস্টার সামন্ত। আর কয়েকদিন পরে আমরা দুজনের জীবন সঙ্গী হতে চলেছি। আর এটা আমার জীবনে কত বছরকে পাওয়া তা আপনাকে বলে বোঝাতে পারবো না। হয়তো ভাই এখন আমরা আসি, নেক্সট টাইম আবার দেখা হবে। হ্যাঁ, চলো। আমার আলো দেবে। আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রেম নিবেদন নয়। আবেদনে সাড়া না দিলে নিবেদনটা করব কোথায়? আর আমার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখনো আপনার কাছ থেকে পাইনি আমি। কেন কেন আলোদেবী? কেন? আচ্ছা আলোদেবী, আপনাকে নিজের মতো করে পেতে চাওয়াটা কি আমার বড্ড বেশি চাও বলে মনে হয় আপনার কাছে? কোনো কিছু চাওয়ার আগে না নিজের যোগ্যতা আর স্পর্ধাটা একটু যাচাই করে দেখা নেওয়াটাই দরকার। তাহলে হয়তো আমাকে এইসব কথাগুলো বলার কোনো সাহস আপনার হতো না। কত চাইছেন আপনি? একটা কথা ভালো করে মনে রাখবেন মিস্টার সামন্ত, ম্যানেজার হলেও আপনি কিন্তু আমাদের কোম্পানিতে সামান্য একটা কর্মচারী। তাই একজন মালিকের মেয়ের সঙ্গে একজন কর্মচারীর ব্যবধান সম্পর্কটা যে কি হওয়া উচিত সেটা নিশ্চয়ই আপনাকে আর নতুন করে শিখিয়ে দিতে হবে না। আর আলোদেবী, এক মিনিট। যাবার আগে আমার লাস্ট ডিসিশনটা শুনে যান। আপনিও তো জানেন না যে না চাইতেই আমি জীবনে অনেক অনেক কিছু পেয়েছি, আর সহজে পাচ্ছে জোর করে কেড়ে নেওয়াটাই আমার কাছে অনেক বেশি Yes! তাই ফার্স্ট আপনাকে আমি রিকোয়েস্ট করব, তারপর আপনায় আমি চোখ রাঙাবো। চোখ রাঙিয়ে যদি কাজ হয়ে যায় ভালো, নইলে আপনাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আপনার শরীরটাকে আরে চোরটা আমার এখানে লাগেনি রে, এখানে লেগেছে, এখানে। যতক্ষণ আমার পিছনে শোয়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই রে। তাই ওর ভালোবাসার অহংকার ওই সূর্যকান্তটাকে চিরদিনের মতো সরিয়ে দিয়ে ওর জীবনে আমি অন্ধকার নামিয়ে দেবো রে। ওই সারা আলো রানী একটু ভালোবাসার জন্য আপনার একদিন হাত ধরবে। এদিকে আপনার দুজনের গাড়ি ছুটে আসছে। সূর্যকান্তের গাড়ি এদিকে আসছে। হ্যাঁ বস, গাড়ি থেকে নামবে না, আমি সারাকে মায়ের ভাবে পাঠিয়ে দেবো। ওই সারা সূর্যকান্ত যেন কোনোভাবে বেঁচে না যায়। ওই সারা সূর্য কোনোদিন বাঁচবে না। চলুন বস, আমরা খেলা শুরু করি। চল, ওই যে পাথরগুলো আছে। পাথরগুলো এনে এই রাস্তা দিয়ে। চল, চল, চল।
চল এবার আমরা কাটা পড়ে চল তারা রাস্তার উপর পাথর ফেলে রেখেছে কি উদ্দেশ্যে হবে আপনি তো চিন্তায় করার মতো হয়েছো কাউকে তো দেখতে পাচ্ছি না তবে কি আজে বাজে কোনো চিন্তা না করে আমি বরং পাথরগুলো সরিয়ে ফেলে যাবার রাস্তা দেখেছি। ওসমান দেখ 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 একদম খতম হয়ে গেছে কি যদি সারা পুরো ফিনিশ না হয়ে গেছে আরো দু চার দম মেরে দে না বস আমরা দুজন একেবারে ফিনিশ হয়ে গেছে হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চল বস চল 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 কেটে পড় এইভাবে কেটে পড়া ঠিক হবে তাহলে তাহলে সবাই আমাদেরকে সন্দেহ করতে পারে তার চেয়ে কাজ কর ওই সূর্যকান্তের লাশটা ওর এই গাড়িতে তুলে ওই যে গভীর খাদটা দেখতে পাচ্ছিস ওই খাদের মধ্যে গাড়ির সামনে ঠেলে ফেলে দেবো তাহলে সবাই কি ভাববে বলতো সবাই ভাববে যে সূর্যকান্ত চৌধুরী গাড়ির সমেত খাদে পড়ে মারা গেছে কাজ কর চল আমরা লাশটা দুজনে মিলে ওর গাড়িতে তুলেছি তুই সামনে দেখতে হয় আমি পিছন থেকে ধরি চল কোথায় আমার সূর্য সেই জন্য আমি তো একটু আগে তার কণ্ঠস্বর শুনতে পেলাম সেই জন্য হ্যালো আমার কণ্ঠে চিৎকার করে বলছে হ্যালো তুমি এসেছো বলে না সূর্যটা কোথায় গো ও তুমি বোধহয় ওকে ড্রয়িং রুমে বসে করে এসেছো ছি ছি কিরকম হতে গো তোমার একটু আগে যে এই দুদিন পরে এই বাড়ি জমা হবে তাকে কিনা তুমি তুমি আমার কথা শোনো দিদিমণি শুনবো মানে তো শুনবো তোমার কথা আমি শুনবো কিন্তু তোমার ওই মুখ খোলা লাগে না আমি জানতে পেরে গেছি এই তো সূর্য তো একটু আগে আমার নাম করে ডাকছিল কথা শোনো দিদিমণি কথা শোনো শুনবো মানে তো সব মনে করে শুনবো তুমি বুঝতে পারছো না সূর্য তো আমার জন্য অপেক্ষা করে আছে এই তো কিছুক্ষণ আগে আমাকে আলো করে ডাকলো দাঁড়া সূর্যদা তুমি যেও না আমি এক্ষুনি আসছি দিদিমণি তোমাকে আমি কি করে বোঝাই যে সূর্য দাদা বাবু মোটর গাড়ি সমেত কাঁধে পড়ে অ্যাক্সিডেন্ট করে ওরে বাবু রে তোকে তোকে আমি কেমন করে বোঝাই যে তোর সূর্য আর তোর কাছে ফিরে আসবে দিদিমণি দিদিমণি মিথ্যে রাখো দিদিমণি মিথ্যে না আমি কেমন করে বাঁচবো বলেন না বাবুরি তোমরা কি জানো না যে সূর্য না থাকলে এই পৃথিবীতে
সূর্যদাদা কয়েকদিন আগে মোটর গাড়ি সবে কাঁধে পড়ে মারা গেছে। তুই একটু শান্ত হো বাবুরি, একটু শান্ত হো। আমার সূর্য যে চিরদিনের মধ্যে চলে গেছে, এই চরম সত্যটা আমি মাঝে মাঝে বলে যাই বাবা। তুমি দেখে নিও বাবা, আর আমার ভুল হবে না বাবা, আর আমার ভুল হবে না, আর আমার ভুল হবে না। ওরে বাবুরি, তুই ওই সূর্যকে ভুলে যা বাবুরি। এই সাজটা তুই খুলে ফেল। আমার নতুন করে তোর আমি বিয়ে দেবো বাবুরি। ও বাবা, তোমার জন্য পায়ে পড়ি বাবা। এই সূর্যটা শীত মাখা ছেড়ে না, আমার কাছ থেকে তুমি কেড়ে নিও না বাবা, আমার কাছ থেকে তুমি কেড়ে নিও না। সূর্যটা তোমাদের কাছে মনে হলো, সে বেঁচে আছে বাবা, সে বেঁচে আছে। আমার এই ছোট্ট হৃদয়টার মাঝে বেঁচে আছে বাবা। তুমি বাবা হয়ে না, তুমি বাবা হয়ে আমার সেই স্বপ্নগুলোকে তুমি এভাবে ভেঙে দিও না, এভাবে ভেঙে দিও না। এখন আমি কি করবো? ওই সূর্যের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমার বাবুরে যে তিল তিল করে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছে। এখন বাবুরিকে বাঁচাবার একমাত্র পথ দিদিমণির বিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই কর্তা বাবু। আমার মনে হয় যে কোনো উপায় বুঝিয়ে সুঝিয়ে দিদিমণির বিয়েটা দিয়ে দিলে সে স্বামী আর সংসারের দিকে তাকিয়ে সূর্য দাদা বাবুকে হয়তো একটু একটু করে ভুলে যাবে গো। না রে বলেন না, ওই আলু কোনোদিনও সূর্যের স্মৃতিকে ভুলতে পারবে না। ওর বিয়ের জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কি বলে জানিস? বলে বাবা, স্বামী মারা গেলে মেয়েদের চাই দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে নেই বাবা। কেঁদো না কর্তা বাবু, কেঁদো না। তুমি যে এবারের কর্তা, তুমি যদি এই পাপে ভেঙে পড়ো কেমন করে থাকবো না কর্তা বাবু, কেমন করে থাকবো? তুইও কাঁদছিস বলে, চোখের জল যে কথা পাঠে না বড় বাবু। ছোটবেলায় কিন্তু বাবার যাওয়ার পর সেই 5 বছরের ছোট্ট দিদিমণিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সেই দিদিমণির এমন সাজ দেখার চেয়ে আমার মৃত্যু ভালো চলে গেল, আমার মৃত্যু চুপ কর ভাগা, তুই চুপ কর। এমনিতেই তো আমাদের হৃদয়টা ভেঙে গেছে, শোকে দুঃখে বাবুনি পাগল হয়ে গেছে। আর এই সময় হঠাৎ যদি আবার কিছু হয়ে যায় তাহলে সব যে শেষ হয়ে যাবে বলে কর্তা বাবু। তাই তো বাবুরি দুর্বল মনটাকে সুস্থ করতে দেখি অনন্ত তুমি
গৌতম গৌতম তো ভালো সাইকেল আমার অন্তরঙ্গ বন্ধু ডাক্তারবাবু। আচ্ছা ওর করে পারেন, যেমন করে পারেন আমার মেয়েটাকে আপনি সুস্থ করে দিন না ডাক্তারবাবু। আমি চেষ্টা করবো দাদাবাবু, তবে একটা দয়া করে আমাকে আপনি সমর্থন করবেন না। তুমি অনন্তের কাছে আপনাদের পারিবারিক সম্পর্কের কথা অনেক শুনেছি, তাই তো আপনাদের এই বিপদের দিনে অনন্তের ডাকে সাড়া না দিয়ে পারলাম না কাকাবাবু। আমাদের দিদিমণি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে তো ডাক্তারবাবু? নিশ্চয়ই সুস্থ না হওয়ার কোনো কারণ নেই। তার আগে আলো দেবীর পূর্ব জীবনে কিছু ঘটনার কথা আমার জানা প্রয়োজন। আর কেনই বা আজ আলো দেবীর এই পরিণতি? শুনবেন শুনবেন ডাক্তারবাবু, হ্যাঁ নিশ্চয়ই। আবার আলো দিদিমণি ওই সূর্য দাদাবাবু কি ভালোবাসতো, ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। সেই জন্য ওদের ভালোবাসাকে সানন্দে স্বীকার করে নিয়েছিল। কিন্তু নিষ্ঠুর বিধাতা বোধ হয় সেই সীমাহীন আনন্দ করতে পারবে না। সেই সেই দিনটা ছিল আমার মেয়ের 25তম জন্মদিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, বুঝি এই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই, বুঝি মনে মনে বয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, বুঝি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি শুভ জন্মদিন দিদিমণি, শুভ জন্মদিন, শুভ জন্মদিন গো দিদিমণি, শুভ জন্মদিন। আজ তোমার এই জন্মদিনের পার্টিতে তোমার ওই ধরা গলায় গান শুনে যদি সূর্যদেববাবু বিয়েটা ভেঙে দেয়, তাহলে যে আজকের আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে গো। করেন না, সে তো আমি বুঝলাম, কিন্তু যার জন্য এত কিছু, সে এখনো ফিরেনি। তোমার সে খেয়ালটা আছে তো? আগে রাখিনি আবার, এতক্ষণ তো ওই রাস্তার দিকে দাঁড়িয়ে তাকিয়েছিলাম যে সূর্য দাদাবাবুর গাড়িটা দেখতে পেলে ছুটে এসে তোমাকে সুসংবাদটা জানিয়ে দেবো। কিন্তু কি পেয়ে গেলে মানুষ বলতো, যার সবার আশা রাখে কথা সে এখনো এসে পৌঁছালো না। আরে আসবে আসবে আসবে, সূর্য তার চারপাশে সাধারণ মানুষের মতো নয়, ওর কত কাজটা জানিস? আজ কি কথা? সে কি জানে না যে তার জন্য কতগুলো গেস্ট অপেক্ষা করে বসে আছে? হ্যাঁ তা তো মনেই, তা তো মনেই। আমার কি মনে হয় জানিস বাবুরি, হয়তো তোর টেনশন বাড়ানোর জন্য না ও ইচ্ছে করে লেট করছে। আমারও ঠিক তাই মনে হয় দিদিমণি। সূর্য এলে তুই ওকে বাচ্চা করে বলতে দিস তো দিদিমণি? সেই কথা আর বলতে, একবার বিয়েটা হতে দাও না, তারপর দেখবে ওই দিদিমণি সূর্য দাদা বাবুর কান ধরে উপোস করাবে। সর্বনাশ! সর্বনাশ! কি সর্বনাশ? এই মাত্র দেখে এলাম ওই সূর্যকান্তর গাড়ি ওই খাদে পড়ে গেছে। সূর্যকান্তর গাড়ি সমেত খাদে পড়ে মারা গেছে। কথা বলো দিদিমণি, তুমি একবার কথা বলো না গো দিদিমণি, তুই চোখ মেলে টাকা বাবুরি। আমি বলছি ওই সূর্যের কিচ্ছু হয়নি বাবুরি, তুই চোখ মেলে টাকা। ও দিদিমণি, ও দিদিমণি, একবার কথা বলো না গো, দিদিমণি, তোমার সূর্য আর কোনোদিন ফিরে আসবে না বরণে। আমি
খুন করিয়ে গাড়ি সমেত সবের মধ্যে ফেলে দিয়ে এসেছি। তুমি যতই সূর্য সূর্য করে চিৎকার করো না কেন, সূর্য আর কোনোদিনও ফিরে আসবে না। দিদিমণি, ও দিদিমণি, এবার কথা বলো না গো। ও দিদিমণি, দেখো দেখো, আমার কত কাঁদছে দিদিমণি, তুমি একবার চেয়ে দেখো। একে, আমি এভাবে মাটিতে শুয়ে আছি। ও বাবা, তোমার চোখে জল পড়ে বলো তো? পড়ে না? ও বড়দা, তুমি এভাবে কাঁদছো কেন? সবাই এভাবে নীরব কেন? তবে কি আমার জীবন আকাশে সূর্য ওঠার আগে অস্ত চলে গেছে? না, 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 না। তোমরা সবাই সবাই মিথ্যা কথা বলছো। আমার সহ্য না। আমাকে ছেড়ে দিতে পারে না। আমি আসছি সূর্য না, আমি তোমার কাছে আসছি, আমি আসছি। ওরে বাবুরে, তোকে তোকে আমি কেমন করে বোঝাইছি? ওই ওই কংসাবতীর খাদে পড়ে সূর্য মারা। তবে অভাগিনী হাহাকার করে, কাঁদে অভাগিনী হাহাকার করে, দুঃখে অশ্রুর বন্যা, দুঃখের সাগরে ঝরে পড়ে গেল, দুঃখের সাগরে ঝরে পড়ে গেল। জীবনের চুরি কান্না, কাঁদে অভাগিনী হাহাকার করে, দু চোখে অশ্রু বন্যা, দুঃখের সাগরে ঝরে পড়ে গেল। জীবনে চুরি কান্না, কাঁদে অভাগিনী। পারছি না ডাক্তার, পারছি না। বাবুরের বাবুরের এই অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি, আনন্দকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য আমি আপনার চেষ্টা করবো। কিন্তু ডাক্তার, পারতেই হবে। বলুন তো। আশা করি তুই আমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবি। আমায় তুমি কথা দাও ডাক্তার, তুমি কথা দিই। দিদিমণি সুস্থ না হলে ওই কর্তাবাবু যে আর বাঁচানো যাবে না ডাক্তারবাবু। দিন রাত খাওয়া দাওয়া করে কর্তাবাবু সবসময় চোখের জল ফেলে ঘুমোতে গিয়ে চেয়ারে বসে কি যেন ভাবে। আর আমি কিছু হয়নি গো, কিছু হয়নি, কিছু হয়নি। আপনাদের মুখ থেকে নাকি আমি কথা দিলাম, যেমন করে হোক আজকে পূর্বের বলতে আমি আপনি আনবো। কিন্তু ডাক্তার, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকা হবে, ইন্টারনেট ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আলোদুরির প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট, কিন্তু সেটা এখানে থেকে সম্ভব নয়। কেন বলতো? কারণ আমি এখানে ছুটি রয়েছি আলোদুরি অসংখ্য প্রেমের স্মৃতি, যে আলোদুরির মনকে বারবার আঘাত আনছে। তাই আমি চাই আমি যে কয়েক মাসের জন্য আমার পাহাড়ি অবস্থা আলোদুরিকে নিয়ে যেতে। কিন্তু ডাক্তার, আপনি আর না করবেন না কেন? আপনি প্রথমে হাতে ছেড়ে দিন, কথা দিয়েছে আলো ঠিক
মানুষটা বেঁচে নেই। বেঁচে নেই? এই বিশ্বাসটা কিন্তু আপনার সাথে একমত নয় কাকা বাবু। কারণ তার মানে সূর্যকান্ত বাবু যে মারা গেছেন লাশটা একবার এখন প্রমাণ। সবাই বলবেন এখন লাশটা খুঁজে পাইনি। সবাই বলাবলি করছে ওই সূর্যকান্তবাবুর লাশটা নাকি খাদে পড়ে নদীর জলে ভেসে গেছে। ভেসে গেলেও লাশটা কোথাও না কোথাও পাওয়া যেত। আর লাশটা যখন পাওয়া যায়নি তখন আমাদের অনুমান সূর্যকান্তবাবু এখনো বেঁচে আছেন। আর নয়তো সূর্যকান্তবাবুর লাশটা খুন করে গুম করে দেওয়া হয়েছে। এখন তুমি কি বলছো না না এ হতে পারে না। আবার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো হয়তো তুমি আমাদের সঙ্গে কোনো রহস্য করছো। লাশটা না হয় আমাদের কাছে বড় রহস্যের টাকা বাবু। আর পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্যের গন্ধ পেয়েছে সেখানে কোনো না কোনো গোপন তথ্য ঠিক লুকিয়ে রয়েছে। কিন্তু তোর ওই অনুমান যদি আলো তুমি জানতে পারে না আমার ইনভেস্টিগেশন সম্বন্ধে আলো তুমি এখন কিছু জানাস না। তুমি তো ডিউটি করে যা আর আমাকে আমার কর্তব্য করতে দে। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই পৌঁছাবো। বিরজুটারা চর্ষ জেলায় আমাকে কাছে পাওয়ার লেগে একেবারে অস্থির হয়ে উঠেছে। আমি হাতে ধমক দিয়ে বলেছি আর বলে তো চাঁদনি রাত ও চাঁদনি রাতে ওদের বিয়া হয়ে গেলে পরে যত খুশি তুই। লাশের মুখে নিশ্চয়ই কেউ ভুল করে নদীর জন্য ভাসাই দিয়েছে। আমার মনে হয় বিরজু তো অনেক বড় হয়ে গেছে। ভাসিয়ে দিয়েছে। খাবি ভালো করে দেখতে দেন একটা মরে ছিটি বেঁচে আছে। একটা মরে ছিটি বেঁচে আছে। ব্যাপারটা উদ্ভব কথা করছে। তার মানে বেঁচে আছে। ওই বাবুটা সেবা কর, আমি নদী থেকে জল দিয়ে আসছি। মৃত্যুর হাত থেকে বাবুটাকে আমাদের এই পরিস্থিতিতে নিয়ে এসেছি তখন ওর প্রাণটুকু ফিরিয়ে দিয়ে মা বলে দিবি ওর প্রাণটুকু বাঁচাইয়ে দে। এই পরদেশি বাবু, পরদেশি বাবু, তুই চোখ খুলে তাকা না। এই পরদেশি বাবু, পরদেশি বাবু, তুই একবার কথা বল। আরে এলে আমি জল নিয়ে এসেছি। ওই বাবুটা মুখে চোখে দেখ, ওই জ্ঞানটা ফিরে যাবে। এই তো হুশ ফিরে এসেছে। মা বলে দিবি তুই এবার করলে মা তুই এবার করলে বাবুটার হুঁশ ফিরে গেছে যখন তুই এবার কর। আমার চারপাশে উল্লাস করছো কে তোমরা? উল্লাস নয় আমরা এই পাহাড়িয়া বস্তির মানুষ কোঠে। পাহাড়িয়া বস্তি তোর কোনো ভয় নেই বাবু? এবার বল তোমার দেশ কোথায়? আমার দেশ তোমার নাম কি? তাই তো কি আমি কি আমার পরিচয়? আমার সর্বঙ্গ ভেজা কেন? নদীর জল পুকুরের খাতা হয়তো দেখা তোকে নদীর জলে ফেলিয়ে দিচ্ছে। বাঁচতে বাঁচতে তুই আমাদের পাহাড়িয়া বস্তিতে এসে উঠেছিস। তুমি চুপ করে আমি একটু ভালো করে ভাবতে দাও। আমি কেমন করে নদীর জলে ভাবতে এসেছি কোথা থেকে মা আমি এসেছি
বাবু কেন মনে করতে পারছি না কেন 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 তোমরা তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছো তোমরা তোমরা বলো না বলো বলো কে কে আমি কি আমার পরিচয় কেমন করে আমি এতে বলেছি বাবু বলো তাহলে তাহলে তো কোথায় যাবে পরদেশি বাবু? কি হলো বল? তুই তো সব কিছু হারাই ফেলেছিস। তোমরা চুপ করো পরদেশি বাবু, আমার যখন মনে ভাসে হাঁটতে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ জীবন মরণ অন্ধকারে খেলা করছে এক বিচ্ছিন্ন আর আমি পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না ভগবান নিরক্ষণামী তোমরা 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 বলতে পারো কে আমি তোমরা বলতে পারো কে আমি কি হলো তোমরা বলো তোমরা বলো তোমরা বলো তোমরা চল চল লালু চল আমরা পরদেশি বাবুর সেবা করি চল। পরদেশি বাবু সেবা করবার লিগে আরে ওরা সবাই আছে তুই বরং এখন তোমার এই হব মরদটা তুই সেবা কর না কেন? ভারী আমার গরজ বটে তুহার সেবা করতে আমার বই আছে। আহা কত তো বলবি রে পিরিতির ফাঁদে তুয়া শিকার আটকে গেছে যে এখন তো তুই দিমাগ দিবি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর বলছি লালু তোমাকে আমার কত ভালো লাগে আমার সাথে ঘর বাঁধবি কোথায় একদম বলবি রে আমি তুহার পেছনে ঘুরঘুর করতে তুই আমার পেছনে ঘুরঘুর করতিস হ্যাঁ? আমি নদীতে স্নান করতে গেলে তুই আমার পিছনে পিছনে যেতিস আর কাশিমনের ঝোপে বসে বসে বলতিস ফুলমণি তুহার নামটাও যেমন সুন্দর তুইও তেমন ফুলের পাড়া সুন্দর। আমার সেই কথা শুনে তুই লজ্জায় রাঙা হয়ে গেছিলি তখন তখন আমি তোকে এমন করে জড়াই ধরে বলেছিলাম আরে চাল ফুলমণি রে যাবো তোকে পাহাড়
ভালোবাসিস তো ফুলমণি, তাকে তুই ভালোবাসিস। জানো, তোমার মতো বলতে না পারলেও আমি হাজার বার বলবো, আমি হাজার বার বলবো। বেঙ্গল তো পাটি পাটি কি মানে তুই? মানে কথা বললে হুঁশিয়ার। আমার মতো একটা শহরে মানুষ ওর মতো একটা গেম রেখে অনেক মানুষ করতে চেয়েছে। এটা তো 14 পুরুষের প্রাপ্ত ভালো। খবরের বন্দর। আমি বাঁদর। বন্দর, তুহার মতো বন্দরের লেগে আমি মুরবাজাটা জোগাড় করে রেখে খারাপ। হুঁশিয়ার, একদম বাজে কথা বললে না। তুহার আর আগে আমি তোকে তুলে নিয়ে গিয়ে শহরে চালান করে দেবো রে। দশ বছর আগে সেই ভবনকে কিছুদিন পাল্টে তুই তো শহরে থেকে একদম কাবু হয়ে গেছিস রে। 10 বছর শহরে থাকলেও তোকে আমি এতটুকু ভুলতে পারিনি। আর অথচ তুই আমাকে চিনতেই পারলি না ফুলমণি। আমি তোর মনে পড়ে ফুলমণি সেই ছোট্টবেলায় খেলার কথা। খেলাঘরের গল্প শেখে আমরা ফুলমণিতেই বানাতাম মাটির খেলাঘর। আর সেই খেলাঘরের মাঝে মাটির সিঁড়ি করে বলেছিলাম, আজ থেকে রে ফুলমণি, আজ থেকে তুই আমার খেলাঘরের বউ ফুলমণি। সেসব কথা তোমার মনে আছে পুতুল? কেন মনে থাকবে না রে পাগলি, কেন মনে থাকবে না? 10 বছর শহরে থাকলেও জীবন নিয়ে পুতুল খেলা কি কখনো ভোলা যায়? যায় না রে, যায় না। তাই তো আজ আমি এসেছি রে, খেলাঘরের বউকে সত্যিকারের বউ সাজিয়ে নিয়ে যেতে। বল, তুই তো সেই খেলাঘরের বল বাবুরকে তুই চাসনি তো? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দাঁড়া ফুলমণি, দাঁড়া। আরে তুই মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিক বুঝে নিয়েছি। তুই তোর খেলাঘরের বল মগনকে বলিসনি, ভুলতে পারিসনি। তুই আমাকে একদম ভুলে গেছিস দোস্ত। আরে লাল্লু, আমার লোক। আরে এতদিন তুই কোথায় ছিলি রে দোস্ত? আমার কথা কি তোমার একবারও মনে পড়লে গেল? আরে মনে না পড়লেও 10 বছর পর আমাকে আমি ঘুরে আসতাম রে। আমাদের ছেড়ে আর তুই যাস না রে। তা বলে কি হয় রে দোস্ত? আমি কি শহরে চাকরি নিয়েছি রে দোস্ত? তবে হ্যাঁ, তুই চিন্তা করিস না, ওর সঙ্গে আমি 1 মাস থাকবো আর আমরা 2 দোস্ত মিলে খুব এনজয় করবো। আরে শহরে থেকে তুই তো একদম বাবু হয়ে গেছিস। তুই বাবুর পরে কথা বলছিস? আরে দূর বোকা, তুই আমার বান্ধবের বন্ধু। বিয়ে করলে তুই জানি না তাই কখনো হয়। তবে হ্যাঁ, খুব শীঘ্রই আমি বিয়ে করছি রে। তাড়াতাড়ি ঠিক হয়ে আছে ওটা। শুধু ঠিক নয় দোস্ত, নয়, 10 বছর আগে পুতুল খেলা ছেড়ে আমাদের বিয়ে। আরে তাই রে তো? এই বস্তিতে আছে তোহার পুতুল খেলার বউ, অথচ আমি কিছুই জানলাম না। বল কে তোহার বউ? বলবো না, আমি তোকে বলবো না। আমি ওকে সামনে নিয়ে এসে তোকে একবারে চমকে দেবো। তবে সুন্দর, এই বস্তিতে যেমন তোহার পুতুল খেলার বই রয়েছে, তেমনি এই বস্তিতে আছে আমারও ভালোবাসার মানুষ। তোকে ভালোবাসার মানুষ কি কোন লাই বলবো? তোহার সামনে দিকে আসে আমিও তোহাকে একবারে উভা করে দেবো। এক কাজ কর, কালকে পরশু ওই পাহাড়ি তোলার মাঠে মেলা আছে না? মেলা। সেই মেলাতে আমি আমার হবুবকে নিয়ে যাব আর তুই তোর হবুবকে নিয়ে যাবি। কেমন? ঠিক তুই তো
हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे আমার হয়েছে যত জ্বালা। ওই মিশনাকে কোন সাত সকালে বাজার করতে পাঠিয়েছি, আর দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত তার পাত্তা নেই। আর রাষ্ট্রপত বাড়ি, এই বুড়ো ঝাঁটা, আমি যদি তার পিঠে না ফেলেছি, তাহলে আমারও নাম বাকম 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 ডালের পরে ডালে ওই কোথায় গেলি সোনামণি বাজা তুই দুঃখ করিস নি বাইরে তুই যখন বললি তোর বাজা নামটা আমি ঘুচিয়ে দেবো বলি বলি তুই কত হাজার টাকা দিয়েছিলি বলতো সারা এমন তবু দিচ্ছ সারার জন্য ঘরের বউ মিশনা একেবারে কালার হতো। এই তুই দোকানে বাজার করতে টাকা ছড়ে দিয়েছিলাম, সেগুলো কোথায়? আই বস এবারে একটা কথা বলবো বলবো আর যদি এই বন্ধু বলে ক্লাবের ছেলেগুলো কিছু বলে তুই স্বামী ছাড়া সদবা আর আমি বউ বোরা বিধবা বাবা আয় আমরা দুজনে উকি মেরে ফাঁকা জীবনটা পূরণ করি মাইরে আমার কোমরটা ভেঙে গেল গো আমাকে ঠেলে দিল গো আমি তো বাজারে যাচ্ছিল কিন্তু হঠাৎ দেখি আমি গাঁজায় দম দিতে গেলাম হঠাৎ দেখি ওই গাঁজার আগুনটা আমার শেষ আর বুঝলি আমার কাছে না আছে নাকে ছোবড়া আর না আছে ওই নোটের তোলা তখন তোর বাজার তোলা নোট তোলা দিয়ে আমি দোলা পাকিয়ে একবারে গাঁজার টান
টেনে নিল মাথা মোটা, তুই নারকেলের ছোবার মতো দলা পাকিয়ে টাকা পুড়িয়ে গাঁজা মেরে এসেছিস। তাতে কি হচ্ছে? তাতে কি হচ্ছে? আমি নেশার মুড়ে থাকলে ওই আমার কাছে নাকের ছোবড়া আর নোটের দ্বারা দুটো জিনিসের সমান বুঝলি, আরো দুটো জিনিস সমান বুঝলি বলবো। দেখ, তুই রাগ করবি না তো? এই নিজের বউ আর এই পরের বউ, এ বাবা রে। পীড়িত করেলে সজনী, সময় ফিরাই গেলে আর পাবি পীড়িত করেলে সজনী, সময় ফিরাই গেলে আর পাবি খারাপ করে দিল, সর্বনাশ। এখন কি করি? দাদাবাবু নিজের হাতে ফর্দ করে দিয়েছে, নতুন দিদিমণি যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করতে। তাতে দিদিমণির মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে দিদিমণি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সুস্থ না ছাড়, এখানে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আমার কথা বলতে নেই দিদিমণি, ডাক্তারবাবু তো তোমার ভালোর জন্য তুমি আমি কি ভেবেছো বলো তো? আমি কি বাচ্চা মেয়ে যে আকাশ পাহাড় সামনে এসব দেখে আমার অতীতটাকে ঘুরিয়ে রাখে? দিদিমণি, আমার কথা বলো না দিদিমণি, আমার কথা বলো না। এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে, আমার কথা বলো না। খুব রাগ করবে, আর তখন অতীতটাকে ঘুমায়। খুব বাড়িয়ে রাখা যায় না দিদি। কারণ অতীতের স্মৃতি হলো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সঞ্চয়, আর অতীতের স্মৃতি হলো তাকে মারার পথে একমাত্র প্রেরণা। ডাক্তারবাবু, দিদিমণি আমার কোনো কথাই শুনছে না, আজ এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাইছে। বেশ, তুমি ভেতরে আসো না। তোমার দিদিমণি সত্যি যদি চলে যেতে চান, আমি কি ওনাকে বাড়ি পৌঁছে দেবো? বেশ, আমি যাচ্ছি ডাক্তারবাবু। তুমি দিদিমণির সঙ্গে একটু ঠান্ডা মাথায় কথা বলবে। ওই যে কথায় আছে না, মিষ্টি কথায় অমৃত রস, আর দুষ্ট বচনে বিষ ও বশ। আচ্ছা নদী, আপনি সত্যিই বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ, বেশ, তাহলে যাওয়ার আগে আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। বলুন। আপনি তো অবিবাহিতা, হ্যাঁ, তাহলে আপনার এই বিষ কেন? এটা আমার রুচি। রুচি নয়, রুচি নয়। যদি বলি এটা আপনার জেদ। বলুন না বাবা। জানি আমি আপনার অতীত জীবনের সমস্ত দুর্ঘটনার কথাই আমি জানি। কি জানেন আপনি? ভালোবাসার কথা, আপনারও সূর্যবাবুর ভালোবাসার কথা। আপনার জন্মদিনের রাতে দুদিন আপনাদের বিয়ের ফাইনাল ডেট ডিক্লেয়ারের কথা, সেই দিন সূর্যবাবুর অ্যাক্সিডেন্ট। মনে করুন সূর্যবাবু বেঁচে আছেন, বেঁচে আছেন ভালোবাসা। আপনি কি পারেন না অন্য কারো মনে আরেকটা ভালোবাসার জন্ম দিতে? আপনি পারেন না অন্য কারো হৃদয়ে একটা নতুন সুযোগে খুঁজে নিতে? প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাসা যায়। মিথ্যা সুখের আশায় ছুটে ভালোবাসার নোংরামো ছাড়া আর কিছুই নয়। ওটা আপনি ভুল ধারণা করবি। ভুল বাটি আপনি কতটুকু জানেন? ভালোবাসার মর্মকে আপনি বোঝেন? আপনি ভালোবেসেছেন? ভালোবাসা আলো দেবী, আপনি অর্ধগত কোনো এক প্রাচীন বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ, তুমি কি প্রখর সূর্যতাপের মানে বোঝো? বৃক্ষ কি উত্তর দেবে বলতে পারেন আলো দেবী? পারলেন না তো? পারবেন। কারণ আপনারা ভালোবাসার মর্ম বোঝেন, ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসাটা যে কি আসলে সেটাই জানেন না। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরাত কুঁড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মোহনে। মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে।
আর কিছু দেখো না মা, নিজের অজান্তে ওর মনের পুরনো ক্ষতটাকে তুমি যে আঘাত হেরেছো, মনের এই আঘাতটুকু কি সামলে নিতে না? মনের কথা হ্যাঁ মা, বাইরে থেকে দেখি তোমরা ওকে যতই সহজ সরল স্বাভাবিক ভাবো, কিন্তু আমি তো জানি ওর সহজ সরল হৃদয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। বলছেন না বাবা? জানো মা, গৌতম তোমার মতো একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু কোনো কারণেই ওদের ভালোবাসা সার্থক হয়নি। মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আর তারপরে গৌতম সব কিছু ছেড়ে আমার এই পাহাড়ি বাগলোয় চলে আসে। আজ আজ প্রায় 3 বছর ধরে ওকে আমি অনেক বুঝিয়েছি, কোনো মতে ও বিয়ে করতে রাজি হয়নি। তুমি পারবে না, তুমি ওকে রাজি করাতে পারবে, তা না হলে ওর এই মূল্যবান জীবনটা। জানি গৌতম তোমার চিকিৎসা করাতে তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কিন্তু যে নিজে একটা রোগী, সে কেমন করে আরেকটা রোগীর চিকিৎসা করবে? হ্যাঁ জানো মা, আমার কৌশলটা চির দুঃখী রয়ে গেল। সেই ছোট্টবেলায় ছেলেটার মা বাবা একসঙ্গে মারা যাবার পর আমি ওর দায়িত্ব নিলাম, সবই ঠিকঠাক চলছে। জানো মা, আমি ওকে আমার মনের মতো করে মানুষ করে তুললাম, হঠাৎ হঠাৎ কোথা দিয়ে গিয়ে কি হয়ে গেল, আমার সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমি তোর টাকা জন্ম না দিলেও আমি তোকে আমার নিজের ছেলের মতো করে মানুষ করে, তাই তো ওর এই নিজেকে শেষ করা দেখে আমি যে কিছুতেই স্থির থাকতে পারছি না, কিছুতেই না। তাহলে তাহলে তুমি আমায় কথা দাও না, যেমন করে হোক তুমি আমার গৌতমকে রাজি করাবে, বলো বা বলো রাজি করাবে। বাবু, আমি পারবো কিনা জানি না, তবে তবে আমি আপনাকে কথা দিচ্ছি কাকাবাবু, আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করবো কাকাবাবু, আপনার চেষ্টা করবো। দেখতে দেখতে আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ মামুনির কোনো সংবাদ আমি পেলাম না। না জানি কেমন আছে মেয়েটা, ওর কথা ভাবতে ভাবতে কখন যে রাত ভোর হয়ে যায় তা আমি ঠিক বুঝতে পারি না। তাই তো ডিনারের টেবিলে বসে ওর কথা ভাবতে ভাবতে আমি ডিনারের টেবিল ছেড়ে উঠে আসি। কেন স্যার, কেন আলাদেবীর কথা চিন্তা করে আপনি নিজেকে অকারণে এত দুর্বল করছেন? আমি বলছি তো আলাদেবী ভালো আছেন। হ্যাঁ, আমার মামুনি ভালো আছে। হ্যাঁ স্যার, আমি নিজে লোক পাঠিয়ে আলাদেবীর সংবাদ নিয়ে এসেছি। তুমি নিজে লোক পাঠিয়ে সংবাদ নিয়েছো? তা আমার মামুনি কেমন আছে? এটা তো আমার কর্তব্য স্যার, কারণ একদিন আপনি তো আমাকে পথের ধুলো থেকে তুলে এনে এই সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আজকের এই প্রতিদানে আপনার কথা যদি এই আপনার উপকারটুকু না করি, তাহলে নিজের বিবেকের কাছে যাবে, নিজে ছোট হয়ে যাবো স্যার। তোমার কর্তব্য আমি মুগ্ধ ম্যানেজার। তা আমার মামুনি আমার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে তো? হ্যাঁ স্যার, সুস্থ হয়ে উঠেছেন। তবে আমার মনে হয় কি স্যার, আলাদেবী না খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। ও বাড়ি ফিরে নেই, ওর উপযুক্ত বিয়ের ব্যবস্থা করবো। তুমি ওর জন্য একটা পাত্রের সন্ধান করছো ম্যানেজার।
আলোতে বিয়ে বলে কথা, পাত্র তো বুঝতে হবে স্যার, পাত্র তো নিশ্চয়ই বুঝতে হবে। তবে স্যার, তবে যদি কিছু না মনে করেন একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার বলছিলাম উপযুক্ত পাত্র তো স্যার আমাদের খুব কাছেই আছে। হ্যাঁ, কি বলছো ম্যানেজার? উপযুক্ত পাত্র আমার সামনে আছে, তা বলো বলো সেই পাত্রটি কে? মানে মানে আমি বলছিলাম স্যার, যদি বলি আমি স্যার, আমি কি বড্ড ভুল বলে ফেললাম? অবশ্য আপনি যদি আমাকে আপনার মেয়ের উপযুক্ত বলে মনে না করেন, তাহলে ভুলটা কিন্তু আপনিই করবেন স্যার। কারণ সূর্যকান্ত চেয়ে কোনো অংশে আমি কম নই। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যানেজার। ওর সাহসে তুমি আমার মেয়ের উপযুক্ত জামাই হওয়ার স্বপ্ন দেখো? আমি কতটুকু যোগ্যতা আছে তোমার? মনে রেখো ম্যানেজার, তোমার অতীতটাকে তুমি ভুলে গেলে কি করে? একদিন রাস্তা থেকে তুলে এনে তোমাকে আমি আমার কারখানার কাজ দিয়েছিলাম, তারপর তোমার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে আমি তোমাকে ম্যানেজারের পোস্টটা দিয়েছিলাম। সেই তুমি কিনা আমার মেয়ের একমাত্র জামার হয় আর একটা অনেক স্বপ্ন দেখো? স্যার, আমি মনে রেখো ম্যানেজার, আমি মালিক আর তুমি আমার কারখানার কর্মচারী। তাই কর্মচারী কাজ করবে সন্তুষ্ট হয়ে, মালিক হয়তো তাকে সামান্য কিছু বকশিশ দিতে পারে, কিন্তু সম্পর্ক করার অধিকার নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কথাটা মনে রেখো। Yes, I do. You don't understand. প্রতাপ ঘোষাল, আমি হলাম এই ভালো সমাজের ভালো মানুষ। এই সমাজের সবার সামনে আমি ভালো মানুষের মুখোশটা পরে থাকি, তারপর শিকার দেখলেই মুখোশটা আস্তে আস্তে খুলে যায়, মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে হিংস্র জন্তু। জানোয়ারের খাবার থেকে বেরিয়ে আসে বিষাক্ত শিকারকে ছিন্ন ভিন্ন করা পর্যন্ত এই জানোয়ারটা থাকতে চায় না। প্রতাপ ঘোষাল, তুমি আমাকে মালিক আর কর্মচারীর ব্যবধান বোঝাতে এসেছ। আরে এটা আমি তোমাকে বোঝাবো সেই দিন, যেদিন তোমার এই ঘোষাল এন্ড কোম্পানির সম্পূর্ণ মালিকানা চলে আসবে আমার হাতের মুঠোয়। আর তুমি হবে আমার কোম্পানির লেবার। আমি হব এই কোম্পানির মালিক। এখনো হয়নি, তবে খুব শীঘ্রই আমি হব রে। তাহলে এই অধম যেন আপনার কোম্পানির একটা 4 গ্রেডের চাকরি হলো পায়। তুই তো আমার ছায়া সঙ্গী রে। আমি মালিক হলে তোকে 4 গ্রেড কেন, তোকে তো আমি ম্যানেজার করে দেব। ম্যানেজার হতে হলে আমাকে আরো অনেকটা পথ এগোতে হবে রে। তার জন্য তোর সাহায্য আমার ভীষণ ভীষণ প্রয়োজন। আল্লাহ কসম, আমি আপনার সাথে সব সময় আছি বস। বলুন বস, কি করতে হবে? সেটা সময় এলেই জানতে পারবি। এখন বল, ওদিকে সংবাদ কি? আলো ম্যাম সাহেব কোনো পরিবর্তন হয়নি, আগেও যা ছিল এখনো তাই আছে। তুই ঠিক জানিস? হ্যাঁ বস, আমি নিজে আলো রানীর চোখে পানি ধরতে দেখেছি। যেমন করে হোক ওই আলোর মন থেকে সূর্যকান্তের নামটা মুছে দিয়ে নূতন করে খোদাই করতে হবে এই নিশ্চিত সামন্তের নাম। বলুন বস, এখন কি করতে হবে? তার আগে আরেক কাজের খবর আছে বস। আচ্ছা খবর? হ্যাঁ বস,
ওই পাহাড়ি বস্তিতে এক আদমি এসছে যা সূর্যকান্ত মতো ডুপ্লিকেট। ডুপ্লিকেট সূর্যকান্ত? হ্যাঁ বস, ওই ওই সারা সূর্যকান্তের চেহারার সাথে ওই আদমির কোনো চেহারার মিল নেই। আল্লাহ কসম, ওই আমি সালা ভুলে গেছিলাম যে আমি নিজে ওই সালাকে খুন করেছি। বলছিস কি ওসমান? হ্যাঁ বস, সব দিন আমার মনে হয় আমি নিজে ওই ওসমানকে খুন করো। ওই আদমির চেহারার সাথে আমি কোনো খারাপ বুঝতে পারছি না বস। আমার মনে হয় ওই আদমি হচ্ছে ও যেই হোক, তুই এখন থেকে তুই ওকে ওয়াচ করবি 24 ঘন্টা ওকে ছায়ার মতো অনুসরণ করবে। আর ওই সূর্যকান্তের সাথে যদি ওর সামান্যটুকু মিল পাস, ওকে বস, দেন এন্ড দেয়ার আমাকে ফোন করে জানাবে। আমি ওই শালাকে আমি যদি জানতেন না, তাহলে ওই শালাকে আমি একেবারে ফিনিশ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাহাড়িয়া বস্তি ডুপ্লিকেট সূর্যকান্ত। আর ওই পাহাড়িয়া বস্তিতেই তো আছে আলো দেবী। ওই আলো দেবীর সাথে যদি কোনোভাবে ওই ডুপ্লিকেট সূর্যকান্তর দেখা হয়ে যায়, আর আলো যদি ওকে আসল সূর্যকান্ত ভেবে বসে, তাহলে No! আমাকে যেমন করেই হোক জানতে হবে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত, আর কোথা থেকে কি উদ্দেশ্য নিয়ে উদিত হয়েছে ওই পাহাড়ি অবস্থিতে। আরে অফিসার, আরে গুড মর্নিং অফিসার। আরে নাইস টু মিট ইউ অফিসার, নাইস টু মিট ইউ। কিন্তু পাহাড়ি বস্তির ডুপ্লিকেট সূর্যকান্ত, তো কথার মানে কি মিস্টার সামন্ত? না মানে আমি কি বলছিলাম স্যার, ওই পাহাড়িয়া বস্তিতে তো আলো দেবী আছে, ওনার তো কোনো ওখানে ইমপ্রুভই হচ্ছে না। তাই ওনাকে যদি ওই পাহাড়িয়া বস্তিতে না রেখে এই বাড়িতে এনে মানে সূর্যকান্তের মতো কাউকে খুঁজে এনে, মানে আই মিন নকল সূর্যকান্ত সাজিয়ে যদি ওনার সামনে হাজির করা যায়, তাহলে আমার মনে হয় স্যার ওই আলো দেবী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। নকলকে দিয়ে মিথ্যে অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আসল মানে আসল সূর্যকান্ত চৌধুরী এখনো বেঁচে আছে। সূর্যকান্ত চৌধুরী কোনোভাবে বেঁচে থাকতে পারে না। কনফার্ম আপনি হলেন কি করে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি নিজের চোখে সূর্যকান্ত চৌধুরীকে মারা গেলেন। আপনি ঠিকই করেছেন। আমি এই সূর্যকান্তকে খুন করে গাড়ির সমেত খাদের মধ্যে ফেলে দিয়েছি। মিস্টার সামন্ত, মানে আমি বলছিলাম কি স্যার, ওই 200 ফুট গভীর খাদে কেউ যদি গাড়ি সমেত পড়ে, তাহলে সে তো মারা যাবে, সে তো আর বেঁচে থাকতে পারে না। এটা তো পাগলও বোঝে স্যার। আই এম কনফার্ম হি ইজ ডেড। I am confirm he is not dead. কারণ বডি না পাওয়া পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট কখনো মানতে বাধ্য নয় যে সূর্যকান্ত চৌধুরী মারা গেছেন। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, সূর্যকান্ত চৌধুরী কিন্তু অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়নি। তাকে ইনজুরিড করে খাদে ফেলে দেওয়া হয়েছে, খুন করে গাড়ি সমেত রাস্তায় খাদে ফেলে দেওয়া হয়েছে। আমি বলছি না, বলছে স্পটে পাওয়া 8% ফিঙ্গারপ্রিন্ট। কি বলছেন? হ্যাঁ, yes। আর সেই সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে তাদের আমরা খুব সহজে ওই আসল কালপিটকে চিহ্নিত করতে পারি। হ্যাঁ স্যার, কিন্তু এই ব্যাপারে আমরা আপনার কাছে হেল্প চাই মিস্টার সামন্ত। নিশ্চয় হেল্প করবো। যদি মানে যদি ওই সূর্যকান্ত বাবু যদি সত্যি খুন হয়ে থাকেন, তাহলে দেখবেন স্যার ওই উনি যেন কোনোভাবেই রেহাই না পায়।
তাহলে আমি এখন আসি স্যার, আমি এখন আসি, বাই, আসি। আসি স্যার, আসি। মনের কথা শুনে তোমার চোখ দুটো জ্বলে উঠলো কেন? তবে কি আমি অন্ধকারে ঘুরতে গিয়ে আসল লক্ষ্যপাত করতে পেরেছি? এই সূর্যকান্ত চৌধুরীর খুন বা গুম হয়ে যাওয়ার পিছনে এই মিসিস সামন্তের কোনো হাত রয়েছে? জানো তো ওই নিশির সামন্ত সুগামের কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ ওকে আমার কোম্পানি থেকে তাড়াবো। কেন কাকাবাবু? ওই ওই অপদার্থটা বলে কিনা আমার মেয়েকে সে বিয়ে করতে চাই। অপদার্থটা স্পর্ধটা তুমি একবার দেখেছো? কি বলছো কাকাবাবু? মিসিস সামন্ত আলোকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে হয় আমি একটা ক্লু খুঁজে পেয়েছি। কিসের কি অনন্ত? সূর্যকান্ত চৌধুরীর মার্ডার বা অ্যাটেম্প টু মার্ডার। এই তুমি কি বলছো অনন্ত? তাহলে তাহলে সূর্যকান্ত অ্যাক্সিডেন্ট। আমার আমার মনে হয় এই মিসিস সামন্তের কাছ থেকে আমরা কোনো ক্লু খুঁজে পেতে পারি। তাই বলছি কাকাবাবু, আপনি না এখন কোম্পানি থেকে তাড়াবেন না। আমার ভাবতেও কষ্ট হচ্ছে অনন্ত যে সূর্যকান্তর মতো ছেলেকেও কেউ খুন করতে পারে। কে কে খুন করেছে? আমার আমার সূর্যকান্তকে কে খুন করেছে? আমি তার চুক্তি টেপে ধরবো, আমি তাকে নিজের হাতে খুন করে দেবো। করেন? কেন কেন বাবু, আমার সূর্যদাদু তো কারুর কখনো ক্ষতি করেনি, তবে কেন তাকে সরিয়ে দিয়ে আমার দিদিমণির জীবনটা এইভাবে নষ্ট করে দিল? কেন কেন কেন? শান্ত হন, শান্ত হন বরেন্দা। তদন্তের উপর নির্ভর করে আমাদেরকে অনেক অনেক নির্ভর পরিস্থিতি স্বীকার করতে হয়। তবে তার সবটাই যে সত্য তার ঠিক নেই। হয়তো আমাদের অনুমানকে ভুল প্রমাণ করে দিয়ে সূর্যকান্ত বাবু আবার আমাদের মধ্যে বেঁচে ফিরে আসবেন। তাই সেটা হয় দারোগা বাবু, আমি দিন রাত শুধু ভগবানের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি আমার দাদা বাবুকে ফিরিয়ে দাও, নইলে দিদিমণির সঙ্গে সঙ্গে ওই কর্তা বাবু একটু একটু করে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওরে বল, তুই তুই চলে যা, তুই চলে যা। কেমন করে যাবো তো করতে পারবো? এই বাড়ি ছেড়ে যদি আমি চিরদিনের মতো চলে যেতে পারতাম তাহলে হয়তো অনেক শান্তি পেতাম গো, অনেক শান্তি পেতাম। কেন বলবো না দারোগা বাবু, কেন বলবো না? দিদিমণির কথা ভেবে ভেবে এই মানুষটা দিন রাত চোখের জল ফেলে খেতে ডাকলে বলে খিদে নেই। কর্তা বাবু যদি দিন রাত কাঁদে তাহলে আমার মুখে কি খাবার রুচে না, রুচে না, রুচে না, তোমার দোহাই কর্তা বাবু, এবার এবার তুমি আমায় ছুটি দাও। এ বাড়িতে থেকে তোমার তোর দুঃখ আর